ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 শেষ অংশ। আজকের ক্লাসে আমরা বুক 1 শেষ করতে চলেছি। আশা করছি জন মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1 এর এই প্রত্যেকটি ক্লাস পার্ট 1 থেকে পার্ট 26 পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমরা ক্রনোলজিক্যালি সবাই ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই সেই সমস্ত অংশের ভিডিওগুলি আগে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের এই শেষ অংশটা বুঝতে সুবিধে হবে। প্যারাডাইস লস্ট পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসে, এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে ইনক্লুড রয়েছে। তাই তোমরা যারাই প্যারাডাইস লস্টের বুক 1 এর এই সমগ্র অংশের ওপরে নোটস বা পিডিএফ পেতে চাও, তারা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। এছাড়াও পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, মাদ্রাসা সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি, টেট, বিপিএসসি 4.0, নেট, সেট, এছাড়াও এসএলএসটি, এই সমস্ত এক্সাম ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়ের ওপরে ফুল সিলেবাস নোটস, ওয়ান লাইনার্স এবং পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে ভীষণই হেল্পফুল হবে। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। এছাড়াও প্রত্যেকটি এক্সাম রিলেটেড ফুল সিলেবাস বেসড পেইড মেম্বারশিপ গ্রুপও তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাচ্ছ, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা যারাই আগামীতে এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে চলেছো, তোমরা চাইলে খুব স্বল্প মূল্যে মান্থলি আমাদের এই পেইড মেম্বারশিপ গ্রুপগুলো জয়েন করতে পারো, যেখানে প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদেরকে ফুললি কিন্তু প্রিপেয়ার করিয়ে দেওয়া হবে, যেখানে থাকবে প্রত্যেকটি টেক্সটের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সহ প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের আলোচনার পর্ব। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা যে কোনো এক্সাম রিলেটেড যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, পার্ট 26 পর্যন্ত আমরা যতদূর কমপ্লিট করেছিলাম, তারপর থেকে আজকের এই অংশে আমরা শুরু করব, যেটা হচ্ছে পার্ট 27 বা শেষ অংশ। আজকের এই ক্লাসে আমরা প্যারাডাইস লস্ট কমপ্লিট করতে চলেছি। আশা করছি শেষ অংশের এই লাইন বাই লাইন এক্সপ্লেনেশন গুলো তোমরা সবাই ভালোভাবে খেয়াল করবে। এর আগে পর্যন্ত আমরা দেখেছি যে মালসিবার স্বর্গের মতো নরকেও সে একদমই ঝাঁ চকচকে একটা রাজপ্রাসাদ বানিয়েছে, যেটাকে প্যান্ডেমোনিয়াম বলা হচ্ছে, এবং বানানোর পরে স্যাটার্ন কি করেছে, সেই সমস্ত ফলেন অ্যাঞ্জেলদেরকে একত্রিত করে একটা সভা করতে চলেছে। সেখানে সে তার হয়তো পরবর্তী পদক্ষেপ কিছু গ্রহণ করতে চলেছে, সেই নিয়ে ঘোষণা করবে। তো কি বলা হচ্ছে দেখো, as bees in springtime when the sun with Taurus rides pour forth their populous youth about the hive in clusters। তাহলে এখানে মূলত সেই যে পতিত দেবদূতদেরকে একত্রিত হতে বা তাদের একটা বিশাল সমাবেশ দেখা যাচ্ছে, তাই না? মিল্টন এখানে নরকের রাজধানী প্যান্ডেমোনিয়াম প্রাসাদে স্যাটার্নের সেই অগণিত অনুসারীদের একত্রিত হওয়ার একটা দৃশ্য বর্ণনা করছেন। আমরা দেখেছিলাম স্যাটার্নের সৈন্যরা যখন একটা নতুন প্রাসাদ যেটা নির্মাণ করা হয়েছে সেটাই প্রবেশ করছিল, তখন তাদের সেই ভিড় এত ঘন ছিল যে আকাশ এবং পাতাল উভয়ই যেন ভরে গিয়েছিল মনে হয়েছিল। এখানে মৌমাছির সাথে তুলনা করা হয়েছে, অ্যাজ বিজ বলা হয়েছে। বিজ মানে কি? মৌমাছি। মিল্টন এখানে একটা এপিক সিমিলি শুরু করতে চলেছেন। তিনি স্যাটার্নের সেই বিশাল ভিড়কে মৌমাছির সাথে তুলনা করছেন। যেমন মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে থাকে, তেমনই স্যাটার্ন নরকে অসংখ্য সংখ্যায় তার অনুসারীদেরকে জড়ো করেছে বা তার অনুসারীরা জড়ো হয়েছে। কবি এই সমস্ত দানবীয় সৈন্যদের মৌমাছির ঝাঁকের সাথে তুলনা করেছেন। বসন্তকালে যখন সূর্য টরাস রাশিতে অবস্থান করে, তখন মৌমাছিরা যেমন তাদের রানীর চারপাশে ভিড় করে এবং ফুলের ওপর দিয়ে উড়ে বেড়ায়, ঠিক তেমনি স্যাটার্নের অনুসারীগুলোও কিন্তু প্রাসাদের সামনের সেই খোলা জায়গাটায় ভিড় করে জমে রয়েছে। তার এই যে অগণিত অনুসারীরা বিশাল আকৃতির দানব, তারা কিন্তু প্যান্ডেমোনিয়াম প্রাসাদের ভেতরে প্রবেশ করার জন্য তারা নিজেদের সেই জাদুকরী শক্তিতে ক্ষুদ্রকার করে ফেলছে, যাতে করে তারা সেটাতে প্রবেশ করতে পারে, যাতে সবাই ভেতরে একসাথে এঁটে যেতে পারে। দানব হলে এত বড় আকৃতির ধরবে না। তাহলে সবাই একত্রিত হচ্ছে আলোচনার মাধ্যমে তাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করার জন্য। এই যে স্প্রিং টাইম মানে বসন্তকাল, সান উইথ টরাস রাইডস মানে সূর্য বৃষ রাশিতে অবস্থান করছে। টরাস আমরা জানি রাশিচক্রের একটা নক্ষত্র মণ্ডল, বৃষ রাশি, তাই না? বসন্তকালে যখন সূর্য বৃষ রাশির মধ্য দিয়ে যায়, তখন প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয় এবং মৌমাছিরা খুব সক্রিয় হয়ে ওঠে। মানে মিল্টন এখানে দেখাতে চাইছেন, বসন্তে মাছিরা যেমন সক্রিয় হয়, তেমনই স্যাটার্নরাও হঠাৎ করে যেন সক্রিয় হয়ে উঠেছে। কারণ বসন্ত ইকুয়াল টু নতুন প্রাণ প্লাস প্রচুর মৌমাছি। তো এই যে চিত্রটা,
এই চিত্রটা আমাদের কাছে সবার কাছে পরিচিত, তাই তিনি এই তুলনাটা নিয়ে এসেছেন। এই যে পোর ফোর্থ মানে কি, ঝাঁকে ঝাঁকে বের হওয়া, পোর ফোর্থ বলা হয়েছে ঝাঁকে ঝাঁকে বের হওয়া। পপুলাস প্রচুর সংখ্যক, হাইভ মৌচাক, মৌমাছিরা তাদের মৌচাক থেকে অসংখ্য সংখ্যায় বেরিয়ে আসছে, মানে তাদের সংখ্যাটা বোঝাতে এটাকে বলা হচ্ছে যে নরকের মধ্যে অসংখ্য দানব কিন্তু জমা আছে, ক্লাস্টার্স মানে গুচ্ছ গুচ্ছ করে। তারপরে কি বলা হয়েছে, দে অ্যামং ফ্রেশ ডিউ অ্যান্ড ফ্লাওয়ার্স ফ্লাই টু অ্যান্ড ফ্রো or on the smooth plank the suburb of the straw-built citadel, new rubbed with balm, expatiate and comfort their state affairs. দেখো ডিউ মানে শিশির, ফ্লাওয়ার্স ফুল, ফ্লাই টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক উড়ে বেড়ানো, স্মুথ প্ল্যাঙ্ক মসৃণ কাঠের একটা তক্তা, প্ল্যাঙ্ক মানে তক্তা আমরা জানি, আর সাবার্ব শহরের বাইরের অংশ, সাব আর্ব বলা হয়েছে, স্ট্র বিল্ড খড় দিয়ে তৈরি, সিটাডেল দুর্গ, আর বাম বাম মানে সুগন্ধি সেই রেজিন বা মোম জাতীয় পদার্থ, এক্সপ্যাশিয়েট মানে ঘুরে বেড়ানো, কনফার আলোচনা করা, স্টেট অ্যাফেয়ার্স মানে রাষ্ট্রের কাজকর্ম। তাহলে মৌমাছিরা ফুল ও শিশিরের মধ্যে গুচ্ছ গুচ্ছ করে উড়ে বেড়ায়। মৌমাছিরা কখনো উড়ে বেড়ায়, আবার কখনো মৌচাকের সামনে মসৃণ কাঠের ওপরে গিয়ে বসে। মৌচাককে এখানে একটা দুর্গ বা সিটাডেল হিসেবে কল্পনা করা হয়েছে। মৌমাছিরা সেই দুর্গের বাইরের অংশে জমায়েত হয়, মানে মিল্টন বোঝাতে চাইছেন মৌচাক হচ্ছে সেই শহরটা, আর মৌমাছি হচ্ছে যেন সেই শহরের নাগরিক। তাহলে মৌমাছির কাছে মৌচাক যেমনই, ঠিক তেমনই নরকেও স্যাটার্নরা একটা রাজ্য বা একটা সভ্যতা যেন তৈরি করতে চলেছে। মৌমাছিরা মৌচাককে মোম দিয়ে নতুন করে মসৃণ করছে, মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে এবং যেন তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। মিল্টন কল্পনা করছেন যে মৌমাছিরা যেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে একটা সভা করছে। তাই তিনি বলছেন যে তারা যেন দলবদ্ধভাবে ভোরের সতেজ শিশির এবং ফুলের ওপর দিয়ে এদিক ওদিক উড়ে বেড়ায়, অথবা তাদের চাকের সেই মসৃণ সেই কাষ্ঠ খণ্ডের ওপর তারা ভিড় করে বসে, যেটা আসলে খড় বা মোম দিয়ে তৈরি। তাদের সেই ছোট্ট দুর্গের বাইরের অংশ, সেটা মানে সেই মৌচাকটাকে দুর্গ বলা হচ্ছে, যেখানে কি হচ্ছে সুগন্ধি লতা পাতা বা সেই বাল্মের গন্ধে তারা ঘুরে বেড়াচ্ছে এবং নিজেদের মধ্যে তারা আলোচনা করছে, তাদের রাজ্যের নানা বিষয় নিয়ে তারা আলোচনা করছে। সেখানে এই যে বলা হচ্ছে স্টেট অ্যাফেয়ার্স, যেন সেখানে ঘুরে বেড়াচ্ছে, কি করছে যেন তাদের রাজ্যের নানা বিষয় নিয়ে। তাহলে মৌচাক থেকে বের হওয়া মৌমাছির ক্ষেত্রে, সেরকমই স্যাটার্নের ক্ষেত্রে নরকে জড়ো হওয়া, গুচ্ছ গুচ্ছ উড়ে বেড়ায়। আর স্যাটার্নের ক্ষেত্রে দেখানো হচ্ছে কি দানবরা ভিড় করছে গুচ্ছ গুচ্ছ আকারে, মৌমাছির ক্ষেত্রে নিজেদের মধ্যে আলোচনা করছে, আর স্যাটার্নের ক্ষেত্রে সেখানে সভা করবে বলে একত্রিত হচ্ছে। মৌচাকটাকে এখানে দুর্গের মতো বলা হয়েছে, যেমন কিনা সেই নরকের রাজধানী প্যান্ডেমোনিয়া। তাহলে এই পুরো অংশটাতে আমরা একটা দীর্ঘ উপমা বা সিমিলি দেখতে পেলাম, তাই এটাকে এপিক সিমিলি বলা হচ্ছে। ফুল, শিশির, বসন্ত এই সমস্ত ইমেজারি দেখতে পেলাম, প্রকৃতির জীবন্ত ছবি ফুটে উঠেছে। মৌমাছিদের মানুষ হিসেবে দেখানো হয়েছে, তারা যেন রাষ্ট্রের বিষয় নিয়ে আলোচনা করছে। এই যে এপিক সিমিলিটা তিনি ব্যবহার করেছেন এই বিশাল সংখ্যাটা বোঝাতে, তারা যে বিশৃঙ্খল নয়, তারা যে একটা সংগঠিত সমাজ তৈরি করতে চলেছে সেইটা বোঝাতে, এবং তাদের পরবর্তী অংশে স্যাটার্নের যে সভা হবে সেটা বোঝাতে। মিল্টন সেই জন্য এই যে মৌমাছির ঝাঁকের উপমা ব্যবহার করে নরকের অসংখ্য সেই সমস্ত পতিত দেবদূতদের জমায়েত স্যাটার্নের সভার জন্য এবং তাদের সেই সংগঠিত কার্যকলাপকে জীবন্তভাবে তুলে ধরেছেন। নেক্সট দেখো, সো থিক দ্য এরি ক্রাউড swarmed and were straightened till the signal given, behold a wonder they but now who seemed in bigness to surpass earth giant sun. তো বলা হচ্ছে সো থিক দ্য এরি ক্রাউড, ঠিক তেমন ভাবেই স্যাটার্নের সেই অগণিত অনুসারীদের ভিড় ছিল অত্যন্ত ঘন। তারা প্যান্ডেমোনিয়ামের প্রাসাদের সামনে এতটাই ভিড় করেছিল যে জায়গার অভাব হয়ে গেছিল সেখানে, যতক্ষণ না কোনো সংকেত দেওয়া হলো, বিহোল্ড আ ওন্ডার। এরপর বিস্ময়কর একটা ঘটনা ঘটে গেল। যারা কিছুক্ষণ আগেও ছিল বিশাল আকৃতির দানব, এই যে বলেছে, বাট নাও হু সিমড ইন বিগনেস টু সারপাস, যারা আকারে পৃথিবীর পৌরাণিক দানব বা জায়ান্টদের চেয়ে অনেক বড় ছিল, তারা নিজেদের জাদুকর শক্তিতে ক্ষুদ্র আকার ধারণ করলো। মানে এখানে কবি দেখাতে চাইছেন স্যাটার্নের বিশাল বাহিনীকে মৌমাছির সাথে তুলনা করে, তারা যে অসংখ্য ছিল সংখ্যায়, বা তারা এতটাই ছিল বেশি সংখ্যায় যে সেই বিশাল প্রাসাদে তাদের জায়গার কুলোচ্ছিল না। তারা তাই নিজেদের সেই বড় বড় দৈত্যাকৃতির সেই আকারকে ছোট করে মৌমাছির মতো সেই গুচ্ছাকারে যেন জমায়েত হয়ে তাদের পরবর্তী যুদ্ধের
পরিকল্পনা শুরু করতে লাগলো। Now less than smallest dwarfs in narrow room, throng numberless like the Pygmalion race beyond the Indian mount and fairy elves whose midnight revels by a forest side or fountain some belated peasant sees or dream he sees, while overhead the moon sits arbitress and nearer to the earth wheels her pale course. They on their mirth and dance intent with jocund music charm his ear. কি বলা হচ্ছে? নাও লেস দেন স্মলেস্ট ডোয়ার্বস, সেই অগণিত দানব বা দেবদূতেরা এখন ক্ষুদ্রতম ডোয়ার্ফ মানে বামন মানে ছোট, বামনদের চেয়েও ছোট আকার ধারণ করেছে, যাতে তারা সংকীর্ণ স্থানেও জায়গা করে নিতে পারে নিজেদের। কারণ প্রচুর পরিমাণে ছিল, এত সংখ্যায় তাদের ওই দৈত্যাকৃতি চেহারা নিয়ে কুলোতো না ওই জায়গায় প্যান্ডেমোনিয়ামে, তাই তারা নিজেদেরকে বামনদের চেয়েও ছোট আকার ধারণ করে নিতে পেরেছে, যাতে করে তাদের সেই সংকীর্ণ স্থানের জায়গাটা তাদের ছোট আকৃতির দ্বারা ফিল আপ হতে পারে। থ্রংস নাম্বারলেস, তারা সংখ্যা এত বেশি ছিল যে তাদের তুলনা করা হচ্ছে সেই পিগমি নামক সেই অতি ক্ষুদ্রাকৃতি জাতির সাথে, তাই না? এই যে পিগমি জাতির সাথে এখানে তুলনা করা হয়েছে, বলা হচ্ছে এতটাই তারা সংখ্যায় বেশি ছিল, সেই যে ক্ষুদ্রাকৃতি পিগমি জাতি তাদের সাথে এখানে তুলনা করা হচ্ছে। গ্রিক লেখক হোমার উল্লেখ করেছিলেন যে পিগমিরা ছিল খুব ছোট মানুষ যারা সারস পাখির সাথে যুদ্ধ করত, সেই রেফারেন্সটা এখানে বোঝানো হচ্ছে। তো স্যাটার্নদের সেই ছোট করার, নিজেদেরকে সেই ছোট করার ক্ষমতা বা আকারে ছোট করার ক্ষমতা বোঝাতেও এখানে মিল্টন সেটাই ইউজ করেছেন। সেই পিগমিরা যারা হিমালয় পর্বতের উপরে বাস করে বলে লোককথায় প্রচলিত ছিল, অথবা তারা যেন বনের সেই ক্ষুদ্র পরীদের মতো যারা কিনা গভীর রাতে বনের ধারে আনন্দ উল্লাসে মেতে ওঠে, অথবা কোনো ঝর্ণার পাশে গভীর রাতে পথ হারানো কোনো কৃষক যখন তাদের নাচ দেখে অবাক হয়, অথবা সে হয়তো স্বপ্নে দেখছে যে মাথার উপরে চাঁদ মামা বিচারকের মতো বসে রয়েছে এবং পৃথিবী আরো কাছে নেমে এসেছে, অর্থাৎ যেন আরো উজ্জ্বল জ্যোৎস্নার একটা রাত, চাঁদ তার ফ্যাকাশে কক্ষপথে ঘুরছে আর সেই পরীরা তাদের নাচ এবং আমোদে মত্ত হয়ে আছে। তাদের সেই আনন্দদায়ক সঙ্গীত এবং বাদ্যের শব্দে কৃষকের কান যেন মুগ্ধ হয়ে যায়। একই সাথে আনন্দ, অজানা এক ভয়ে কৃষকের বুক দুরু দুরু করে যেন কেঁপে ওঠে। ঠিক একইভাবে সেই দেহহীন আত্মারা বা দেবদূতেরা নিজেদের অতি ক্ষুদ্র আকারে যেন রূপান্তর করলো, তাদের সেই বিশাল দেহগুলিকে তারা যেন ছোট করলো, তারা যেন চারিদিকে ছড়িয়ে পড়লো। এই যে বলা হচ্ছে, at once with joy and fear his heart rebounds, thus incorporeal spirits to smallest forms reduced their shapes immense and were at large, though without number still amidst the hall of that infernal court. যদিও তারা সংখ্যায় অগণিত ছিল, তবুও সেই বড় হলের মানে প্যান্ডেমোনিয়ামের ভেতরে তারা জায়গা করে নিল। নরকের সেই রাজ দরবারে তারা সবাই ছিল। তাহলে মিল্টন এখানে সেই কল্পিত ছোট জাতির উদাহরণ দিলেন, পিগমি বা পরীদের। লোককথা অনুযায়ী পরীরা রাতে জঙ্গলের পাশে নাচ গান করে, ফরেস্ট সাইড জঙ্গলের পাশে মিডনাইট রিভেলস মধ্যরাতে আনন্দ উৎসব, তাই না? ফেয়ারি এলভস পরিজাতি, ইন্ডিয়ান মাউন্ট ভারতের পার্বত্য অঞ্চল মানে হিমালয়। তাহলে লোককথা অনুযায়ী পরীরা জঙ্গলের পাশে নাচ গান করে, কখনো দেরি করে বাড়ি ফেরা কোনো কৃষক এই দৃশ্য দেখতে পারে, ফাউন্টেন মানে ঝর্ণা, বিলেটেড পিজেন্ট দেরি করে বাড়ি ফেরা কৃষক, ড্রিম স্বপ্ন দেখে, আর এই দৃশ্যটা দেখে কৃষক কখনোই নিশ্চিত হতে পারে না যে সত্যি দেখছে নাকি স্বপ্ন দেখছে। আর আরবিট্রেস মানে বিচারক, চাঁদ যেন বিচারকের মতো আকাশে বসে এই দৃশ্য দেখছে, ঠিক আছে? হুইলস ঘুরে চলা, পেল কোর্স ফ্যাকাশে পথ, চাঁদ তার ফ্যাকাশে আলো নিয়ে আকাশে ঘুরে চলেছে। মিট মানে আনন্দ, পরীরা আনন্দে নাচছে, জোকান মানে আনন্দময়, চম মুগ্ধ করা, তাদের সঙ্গীত কৃষকের কানে মুগ্ধতা সৃষ্টি করে, কৃষকের মনে একসাথে আনন্দ এবং ভয় জন্মায়। ইনকর্পোরিয়াল মানে দেহহীন, স্পিরিটস মানে আত্মা, ঠিক তেমনি দেহহীন স্যাটার্নরা নিজেদের আকারও ছোট করে ফেললো। রিডিউসড ইন দেয়ার শেপস ইমেন্স, তাদের বিশাল শরীর ছোট হয়ে গেল, এভাবেই তারা সহজেই ভেতরে ঢুকে পড়লো, তবুও তাদের সংখ্যা অসংখ্য রয়ে গেল। এই সভা কোথায় হচ্ছে না? প্যান্ডেমোনিয়ামে, স্যাটার্নের সেই রাজধানী। তাহলে মিল্টন এখানে দেখাতে চাইছেন স্যাটার্নের সেই অনুসারীদের সংখ্যা অসংখ্য অগণিত, তারা ইচ্ছা মতো আকার পরিবর্তন করতে পারে, তারা সভা করার জন্য প্যান্ডেমোনিয়ামে ঢুকে। এপিক সিমিলিও পেলাম, স্যাটার্নের সেই বাহিনীর তুলনা করা হচ্ছে পিগমি জাতির সাথে, পরীদের সাথে, তাই না? জঙ্গল, চাঁদ, নাচ, সঙ্গীত সবকিছু ইমেজারি পেলাম।
প্রথমে স্যাটার্নের এই অনুগামীরা ছিল দৈত্যের মতো বড়, পরে তারা পরীর মতো ছোট হয়ে গেল। তাহলে স্যাটার্নের অনুগামীরা প্রথমে বিশাল দৈত্যের মতো ছিল, কিন্তু প্যান্ডেমোনিয়ামের সেই সভাঘরে ঢোকার জন্য তারা নিজেদের আকার এতটা ছোট করে ফেললো যে যেন পিগমি বা পরীর মতো হয়ে গেল তারা। But far within and in their own dimensions, like themselves, the great seraphic lords and cherubim in close races in sacred conclaves sat a thousand demigods on golden seats, frequent and full. After short silence then and someone's read, the great consult began. তাহলে বলা হচ্ছে but far within, কিন্তু প্রাসাদের আরো ভেতরে যারা নিজেদের আসল বিশাল এবং মহিমান্বিত আকারেই রয়ে গিয়েছিল, তারা হলো সেই সমস্ত উচ্চপদস্থ দেবদূত বা প্রধান নেতারা, যেমন সেরাফিম, যেমন হচ্ছে চেরুবিম বা কেরুবিম। তারা একটা গোপন এবং সুরক্ষিত কক্ষে একটা অতি গুরুত্বপূর্ণ সভায় তারা বসলেন। হাজার হাজার উচ্চপদস্থ দেবদূত বা উপদেবতারা, ডেমি গডস বলা হচ্ছে এখানে, তাদের মর্যাদাপূর্ণ সেই সোনালী সিংহাসনে বা তাদের আসনে বসলেন। মানে সভাটা ছিল জাঁকজমকপূর্ণ, পরিপূর্ণ আর একদম জনাকীর্ণ। এরপর সভায় যখন একটা সংক্ষিপ্ত নীরবতা নেমে এলো, তখন সভার সেই তলবনামা বা সেই আমন্ত্রণের উদ্দেশ্য পাঠ করা হলো এবং সেই বিশাল রাজকীয় আলোচনা বা ষড়যন্ত্র শুরু হলো। তাহলে এখানে দেখানো হচ্ছে যে স্যাটার্নের অনুসারী অগণিত সৈন্যদের বাইরেও প্রায় 1000 উচ্চপদস্থ নেতা বা প্রধান দেবদূত প্যান্ডেমোনিয়ামের ভেতরে বিশেষ মর্যাদাপূর্ণ আসনে বসেছিল এবং তাদের চেহারা তারা ছোট করেনি, সেই দৈত্যাকৃতিরই ছিল। এবং সবার শুরুতেই প্রথা অনুযায়ী একটা সেই গাম্ভীর্যপূর্ণ নীরবতা বজায় রাখা হলো এবং এর পরেই শুরু হলো তাদের সেই ঐতিহাসিক গ্রেট কনসাল্ট, যেটাকে মহান আলোচনা বলা হচ্ছে, গ্রেট কনসাল্ট, যেখানে তারা ঈশ্বরের বিরুদ্ধে তাদের পরবর্তী যুদ্ধের কৌশল নির্ধারণ করবে। বোঝা গেছে এখানে ডাইমেনশনস বলতে তাদের আকার বা দেহের মাপ, সেরাফিক লর্ডস সেরাফিম শ্রেণীর দেবদূত, চেরুবিম মানে হচ্ছে চেরুবিম শ্রেণীর দেবদূত, কারণ আমরা জানি খ্রিস্টীয় ধর্মতত্ত্ব অনুযায়ী দেবদূতদের বিভিন্ন স্তর আছে। সেরাফিম হচ্ছে ঈশ্বরের সবচেয়ে কাছের দেবদূত, যাদের 6টা করে ডানা থাকে, ঈশ্বরের মহিমা রক্ষা করে। চেরুবিম হচ্ছে সেই দ্বিতীয় স্তরের দেবদূত, এরা জ্ঞান এবং শক্তির প্রতীক। তাহলে প্যারাডাইস লস্টে এরা ছিল স্বর্গের দেবদূত, কিন্তু স্যাটার্নের বিদ্রোহে অংশ নিয়ে এরা নরকে পড়ে গেছে, আমরা দেখতে পেয়েছি। মিল্টন এখানে নরকের সভায় বসা নেতারা একসময় স্বর্গের উচ্চপদস্থ দেবদূত ছিল, সেটাই তিনি বলতে চেয়েছেন। ডেমিগডস অর্ধ দেবতা, অত্যন্ত শক্তিশালী সত্তা, গোল্ডেন সিট সোনার সেই আসন, ক্লোজ রেসেস নির্জন গোপন জায়গা, সিক্রেট কনক্লেভ মানে গোপন সভা, আর সামন মানে সভায় উপস্থিত হওয়ার সেই আনুষ্ঠানিক আহ্বান। তাহলে এই সভায় তারা আলোচনা করবে ঈশ্বরের বিরুদ্ধে কিভাবে তারা প্রতিশোধ নেবে, স্বর্গের বিরুদ্ধে নতুন যুদ্ধ বা পরিকল্পনা কি হবে সেটাই তারা আলোচনা করবে, কনসাল্ট পরামর্শ করবে। তাই বলা হচ্ছে এরপর স্যাটার্নের বড় সেই আলোচনা শুরু হলো। তাহলে মিল্টন এখানে দেখালেন নরকের স্যাটার্ন সম্পূর্ণ বিশৃঙ্খল নয়, তাদের একটা সংগঠিত রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়েছে। তারা যুদ্ধের পরে ভবিষ্যতের কৌশল নির্ধারণ করছে এবং যারা একসময় দেবদূত ছিল তারাই কিন্তু এখন নরকে এসে নেতা হয়ে উঠে। মানে এই যে সভাটা প্যান্ডেমোনিয়ামের, এটা যেন একটা পার্লামেন্ট বা রাজদরবারের সভার মতো দেখানো হচ্ছে। মানে যেখানে এরা ছিল আগে ঈশ্বরের সেবক, এখানে কি হয়েছে, তারা ঈশ্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্যান্ডেমোনিয়ামের গভীরে স্বর্গ থেকে পতিত সেই সেরাফিম এবং চেরুবিম শ্রেণীর সেই শক্তিশালী দেবদূতরা নিজেদের আসল আকারে সোনার আসনে বসে একটা গোপন সভা শুরু করলো, যেখানে তারা ঈশ্বরের বিরুদ্ধে ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা করবে। বোঝা গেল? আর এখানেই মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1 শেষ হলো। কি দিয়ে না, তারা ঈশ্বরের বিরুদ্ধে ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা করতে বসেছে। কোথায়? প্যান্ডেমোনিয়ামে, যেখানে বিশাল দেবদূতরা, বেশ উচ্চ শ্রেণীর কিছু দেবদূত নিজস্ব সেই স্বমহিমায় তাদের আকৃতিতে রয়েছে এবং বাকি অসংখ্যরা তাদের আকৃতি ছোট করে, যাতে করে ওই প্যান্ডেমোনিয়ামে নিজেকে, তাদেরকে বা সবাইকে একসাথে জড়ো হতে পারে, আকৃতি ছোট করে তারা প্রবেশ করেছে শয়ে শয়ে, অসংখ্য, অগণিত। এবং তাদের সভা শুরু হতে চলেছে, যেখানে তারা আলোচনা করবে ঈশ্বরের বিরুদ্ধে কিভাবে তারা এই প্রতিশোধে নামবে বা তাদের এর পরবর্তী পদক্ষেপ কি হবে। আশা করি জন মিল্টনের প্যারাডাইস লস্ট তাহলে পুরোপুরি সবাইকে বোঝাতে পেরেছি।
কারো কোথাও অসুবিধে নেই, কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার করে দেন। তো এই ছিল প্যারাডাইস লস্ট। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসের অন্তর্গত আরও একটি গুরুত্বপূর্ণ টেক্সট নিয়ে এর পরবর্তী ক্লাসে।